আচ্ছা, কার্যক্ষমতা শক্তিটা আজকে শুরু করি। কার্যক্ষমতা শক্তিটা ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা, একদম শুরুতেই আমাদের বেসিক ব্যাপারটা, মানে কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, কিভাবে আমরা কার্যের পরিমাপ করব, কিভাবে ক্ষমতার পরিমাপ করব, কিভাবে শক্তির পরিমাপ করব, এগুলোর একক কি, এইগুলো আমাদের জেনে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমি কার্য থেকে শুরু করি। কার্য আমরা কি বলবো, যে বল ও গতি চ্যাপ্টার যখন আমরা পড়েছি, বল নিয়ে আমাদের সবার কনসেপ্ট আছে। ধরো কোনো একটা বস্তু আছে এইখানে, এই বস্তুটার ওপর আমি একটা বল প্রয়োগ করলাম, মানে একটা ধাক্কা দিলাম, তাহলে বস্তুটার ওপর আমি যদি এফ বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা সরণ হলো। বস্তুটা এই বলের প্রভাবে এখান থেকে সরে এতটাই ছিল, এখানে চলে এলো এতটা, তাহলে এইটা হলো বস্তুর সরণ, যেটাকে আমরা এস বলে নিচ্ছি। তাহলে খুব সিম্পল ব্যাপার, যে একটা জিনিসকে আমি ধাক্কা দিলাম এবং সেটা সরে গেল, বল প্রয়োগ করলাম এবং তার সরণ হলো। তাহলে এই রকম ঘটনা যদি ঘটে, তখন আমি কি বলবো, যে কার্য করা হয়েছে। তাহলে কার্যের সংজ্ঞা হিসাবে আমি কি বলবো, যে একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর বা যদি বলের অভিমুখে বললেই হবে, যদি বলের অভিমুখে বস্তুর সরণ হয়, তাহলে বলা হবে যে প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে। সংজ্ঞাটা খেয়াল করো, বলা হচ্ছে কি, যে একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ হলো। যদি বলের অভিমুখে বস্তুর সরণ হয়, তাহলে বলা হবে যে প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে। এখন কত বল প্রয়োগ করেছি, এফ। কোন দিকে বল প্রয়োগ করেছি, দেখো বস্তুটার সরণও সেই দিকেই হয়েছে, তাহলে বলের অভিমুখে সরণ হয়েছে। তখন আমরা বলবো তাহলে এই বল দ্বারা কার্য করা হয়েছে। কতটা কার্য হয়েছে, কার্যের পরিমাপ, কার্য W সমান বল গণিত বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ। প্রয়োগ বিন্দু মানে যে বিন্দুতে বলটা ডাইরেক্টলি আমি অ্যাপ্লাই করেছি। কোন বিন্দুতে বলটা প্রয়োগ করেছি, এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটা সরে কত দূর চলে গেছে, এইখানে চলে গেছে। তাহলে এই যে সরণটা হয়েছে, এই সরণটাই এখানে বলের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমি কি পেয়ে যাবো, যে কার্য পেয়ে যাবো। কার্য সমান তাহলে বল ইন্টু বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ। দেখো এই সংজ্ঞাটা খুব সিম্পল সংজ্ঞা। বলা হচ্ছে কি, যে একটা বস্তুকে আমি খেললাম, বস্তুটা সরে গেল, তাহলে কতটা বল প্রয়োগ করেছি এবং কতটা সরে গেল, এই দুটোকে গুণ করলে আমি কার্য পেয়ে যাবো। কিন্তু এবার আমি যদি একটু ভাবি, যে সব সময় তো বলের অভিমুখে সরণ হয় না। এমন অনেক সরণ আমরা দেখি, যার উদাহরণ আমি দিচ্ছি, যে যেখানে আমরা দেখি যে বল একদিকে প্রয়োগ করেছি এবং সরণ অন্যদিকে হয়েছে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কি হবে, তখন কি আমরা বলবো না কার্য করা হয়েছে? তখন কি করব, যেরকম আমি দু একটা উদাহরণ দিই, যে ধরা যাক একটা নততল রয়েছে, ইনক্লাইন প্লেন, এরকম একটা নততল রয়েছে, এর নতিকোণ হচ্ছে থিটা। এইখানে একটা বস্তু রাখা আছে, আমি এখানে একটা বল প্রয়োগ করলাম এফ এবং বস্তুটা এইখানে চলে এলো। তাহলে বল কোন অভিমুখে প্রয়োগ করেছি, এইটা হচ্ছে বলের অভিমুখ, আর বস্তুটা এখান থেকে এইখানে চলে এসেছে, তাহলে বস্তুটা সরণ হয়েছে এই দিকে। তাহলে এইটা হচ্ছে সরণের অভিমুখ বা সরণের দিক। তাহলে দেখো বলের দিক আর সরণের দিক কিন্তু এক নয়। তাহলে সংজ্ঞাতে আমি পড়েছি যে
কৃতকার্য সমান প্রযুক্ত বল এবং বলের দিকে সরণ। তাহলে এখানে সরণ হয়েছে কিন্তু বলের দিকে হয়নি, তাহলে বলের দিকে সরণ কত হয়েছে? তখন এখানে কি কৃতকার্য হয়নি? হ্যাঁ, উত্তর এখানেও কৃতকার্য হয়েছে। কৃতকার্য হয়েছে, কিন্তু এই কৃতকার্যটা আমরা কি বার করব? কৃতকার্য সংজ্ঞায় কি আছে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তাহলে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর বলের দিকে সরণ, এদের গুণ করে আমি কৃতকার্য বার করি। তাহলে এখানে প্রযুক্ত বল হচ্ছে এফ, এই যে এফ বল প্রয়োগ করেছি, তাহলে এইটা হচ্ছে এফ। আচ্ছা, এবার একটা জিনিস ভেবে দেখো, যে সরণ হচ্ছে এই দিকে এস। ধরো এইরকম একটা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, এই কোণটা থিটা, তাহলে বস্তুটা সরণ হয়েছে এইখান থেকে এতটুকু, এইটুকুনি হচ্ছে বস্তুটার সরণ এস। আর বলের দিক কোন দিকে? এই দিকে। তাহলে বলের দিকে বস্তুটার সরণ কতটা হয়েছে? বস্তুটা বলের দিকে কতটা সরে এসছে? এখান থেকে এতটা সরে এসছে, কারণ বলের দিক মানে তো এই দিকটা। তাহলে বস্তুটা ছিল এখানে, বস্তুটা চলে গেছে এইখানে। এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন। তাহলে আমি যদি বলি যে বস্তুটার 1 থেকে 2 তে সরণ হয়েছে, এই সরণটা কি বলের দিকে হয়েছে? উত্তর হবে না, বলের দিকে হয়নি। তাহলে বলের দিকে কত সরণ হয়েছে? তাহলে এখান থেকে আমি একটা লম্ব টেনে দিলাম যে এইটুকুনি সরণ বস্তুটার বলের দিকে হয়েছে। তাহলে এইটা যদি এস হয়, তাহলে এইটা কত না এস cos থিটা। এবার আমি একটা কথা বলি, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো নিয়ে আমাদের কনসেপ্ট খুব কম ক্লাস 9-এ, কারণ ক্লাস 9-এর অঙ্ক এগুলো নেই। এবং এইটা কিন্তু এইখানে লাগছে, বল ও গতি চ্যাপ্টারেও আমার লেগেছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই ব্যাপারগুলো। তো আমি ওই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এইগুলো বুঝিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা তোমাদের দিয়েছিলাম। ওই ভিডিওর লিঙ্কটা আবার আমি নিচে ডেসক্রিপশন বলে যে বক্সটা থাকে সেখানে দিয়ে দিচ্ছি। তোমার যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কোনটা কি, কিভাবে আসে বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি ওই ভিডিওটা একবার দেখে নেবে। ওখানে বলা আছে যে সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা কি। বেশ, যাক, তাহলে যদি ওটা বোঝা থাকে, আমি ধরে নিচ্ছি ওইটা পড়ে তুমি এখানে এসেছো, তাহলে এটা বোঝা আছে। তাহলে এইটা হচ্ছে এস কস থিটা হচ্ছে বলের দিকে সরণ। তাহলে এক্ষেত্রে কৃতকার্য হবে এফ গুণিত এস কস থিটা। তাহলে এইটা হচ্ছে কৃতকার্যের গাণিতিক রূপ। জেনারেলি আমরা ক্লাস 9-এ যেখানে করব সমস্ত ক্ষেত্রে বলের দিকেই সরণ হবে, তাহলে এই কস থিটাটা আমাদের দরকার হবে না। আচ্ছা, একটা জিনিস ভাবো, যদি বলের দিকেই সরণ হয়, তাহলে বল আর সরণের মধ্যে কোণ কত? এটা হচ্ছে বলের দিক আর এটাই হচ্ছে সরণের দিক। বল আর সরণ দুটোই একই দিকে রয়েছে, তাহলে দুটোই যদি একই দিকে রাখে, তাহলে বল আর সরণের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। এবার cos থিটার মান কত? তাহলে fs cos 0 ডিগ্রি। আচ্ছা, cos 0 ডিগ্রির মান ওই ভিডিওটা আবার আমি বলবো, যে ওই ভিডিওটাতে পরিষ্কার দেখানো আছে যে cos 0 ডিগ্রির মান কত এবং কি করে হয়। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে যদি বলের দিকে সরণ হয়, তাহলে কৃতকার্য হবে cos 0 মানে 1 সিম্পল fs, যেটা আমি প্রথমেই বললাম। তাহলে কৃতকার্য যখন আমাকে বার করতে হবে, কৃতকার্যের ফর্মুলা হচ্ছে W = Fs cos θ। এই ফর্মুলায় বার করতে পারি, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল, S হচ্ছে সরণ, আর থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ, এটা হয়ে যাচ্ছে থিটা। প্রযুক্ত বল, সরণ আর বল ও সরণের মধ্যবর্তী কোণ, এটা হয়ে গেল থিটা। বেশ, কৃতকার্য কাকে বলে তাহলে আমি বুঝলাম। আচ্ছা, কৃতকার্য কি করে বার করে আমি দেখলাম। আবার আমি বলবো, যদি cos θ নিয়ে তোমার ডাউট থাকে, cos θ sin θ কি, তাহলে ওই ভিডিওটাতে যাও, লিংকটা আমি দিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নাও যে sin θ cos θ এটা বুঝলে এটা বোঝার সুবিধা হবে। এবার এককে যায়, কার্যের একক কি, বলের একক কি। এসআই সিস্টেমে বলের একক হচ্ছে নিউটন, আর এসআই সিস্টেমে সরণের একক হচ্ছে মিটার। তাহলে কার্য সমান বল গুণিত সরণ, তাহলে কার্যের একক হওয়া দরকার নিউটন মিটার। এই নিউটন মিটারকে ছোট করে বলা হয় জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। এখান থেকে একটি প্রশ্ন আসে যে 1 জুল কার্য বলতে কি বোঝো? 1 জুল কার্য বলতে কি বুঝবো? যে কোনো বস্তুর উপর 1 নিউটন
বল প্রয়োগ করা হলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ হয় 1 মিটার। একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম 1 নিউটন, মানে F হচ্ছে 1 নিউটন, এবং বলের অভিমুখে বস্তুর সরণ মানে S 1 মিটার। যদি 1 মিটার হয়, 1 নিউটন বল প্রয়োগ করলাম, সরণ হলো 1 মিটার, তাহলে বলা হবে প্রযুক্ত বল দ্বারা 1 জুল কার্য করা হয়েছে। কেন? কারণ W সমান F গুণিত S, তাহলে F এর মান হচ্ছে 1, S এর মান হচ্ছে 1, তাহলে W সমান হচ্ছে 1 জুল। তাহলে একটা বস্তুর উপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি এবং তার ফলে বস্তুর যদি বলের অভিমুখে 1 মিটার সরণ হয়, তাহলে আমি বলবো যে কৃতকার্য হয়েছে 1 জুল। সিজিএস সিস্টেমে বলের একক হচ্ছে আর্ক, কার্যের একক হচ্ছে আর্ক। আচ্ছা, সিজিএস সিস্টেমে কার্যের একক হচ্ছে আর্ক, তাহলে আমাকে যদি বলা হয় যে 1 আর্ক কার্য বলতে কি বলা হয়, তাহলে কি বলবো? নিউটনের জায়গায় আমি বলের সিজিএস এককে চলে যাব, যেটা হচ্ছে ডাই, আর সরণ 1 মিটার সেটার জায়গায় আমি সরণের সিজিএস এককে চলে যাব, যেটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমি কি বলবো? শুধু ইউনিটগুলো চেঞ্জ করে দেবো। কোনো বস্তুর উপর একটাই বল প্রয়োগ করা হলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ হয় 1 সেন্টিমিটার, তাহলে বলা হয় প্রযুক্ত বল দ্বারা 1 আর্ক কার্য করা হয়েছে। যদি বলে 1 জুল সমান কত আর্ক, জুল সমান 1 নিউটন ইনটু 1 মিটার। 1 নিউটন মানে কত ডাইন আমরা জানি, আমরা বলে পড়েছি যে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন ইনটু 1 মিটার মানে 100 মানে 10 স্কয়ার সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 স্কয়ার 10 টু দি পাওয়ার 7 ডাইন ইনটু সেন্টিমিটার। বলের সিজিএস একক ডাইন, সরণের সিজিএস একক সেন্টিমিটার। তাহলে বল আর সরণের একক গুণ করলে পাবো কার্যের সিজিএস একক মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে 1 জুল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। বেশ, আচ্ছা এবার কার্য সম্বন্ধে আরো দুটো ইম্পর্টেন্ট কথা বলি। কার্যের বেসিকটা আমি বলছি শুধু আজকে। দেখো, প্রথমে বলি যে প্রযুক্ত বল দ্বারা কার্য। 1 নম্বর হচ্ছে বল দ্বারা কার্য। আমরা দেখলাম যে যদি বল যেদিকে হচ্ছে সরণ সেদিকে হয়, তাহলে হচ্ছে বল দ্বারা কার্য। আচ্ছা, এরকম কখনো হতে পারে কি যে বল যেদিকে দিচ্ছি বা যেদিকে পড়ছে সরণ হচ্ছে তার উল্টো দিকে? ভেবে দেখো, প্রযুক্ত বল আর সরণ এদের মধ্যে কোনটা হচ্ছে 180 ডিগ্রি? কিরকম ভাবি যে একটা বলকে ধরো এই ডাস্টারটাকে আমি ওপর দিকে ছুড়ে দিলাম। এবার তুমি আমি যে বলটা দিয়ে ছুড়লাম ওপর দিকে সেটা ভেবো না, তুমি ভাবো যে অভিকর্ষ বলের কথা। তাহলে ডাস্টারটাকে যখন ওপর দিকে ছুড়ে দিয়েছি, ডাস্টারটা উঠছে কোন দিকে? ওপর দিকে। তাহলে এই দিকটা হচ্ছে সরণের দিক। আচ্ছা, আর ডাস্টারটার উপর অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। তাহলে এই দিকটা হচ্ছে অভিকর্ষ বলের দিক। তাহলে দেখো, বল আর সরণ পরস্পর বিপরীতমুখী এবং তাদের মধ্যে কোণ কত? এক্ষেত্রে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের মান W Fs cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি বা cos 180 ডিগ্রি এর মান হচ্ছে -1। তাহলে এক্ষেত্রে পাচ্ছি W -Fs। তাহলে এটাকে আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য বা বলের বিপরীতে কার্য। কি বলা হচ্ছে? যে যদি প্রযুক্ত বল এবং কৃতকার্য পরস্পরের বিপরীতমুখী হয়, তখন তাকে বলা হবে বলের বিপরীতে কার্য। এরকম হতেই পারে যে আমি যখন উপরের দিকে ডাস্টারটাকে ছুড়ে দিচ্ছি, তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে, কারণ অভিকর্ষ বল নিচের দিকে আর ডাস্টারটা সরণ হচ্ছে উপরের দিকে। বেশ, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে আসে, যেটা হচ্ছে কার্যহীন বল। দুটো জিনিস দেখো, একটা বলি আমি কার্যহীন বল,
প্রথমে এটা বলি যে কার্যহীন বল কি। প্রথমে W ইজ ইকুয়াল টু Fs cos থিটা, এটা আমি বার করেছি কৃতকার্যের ফর্মুলা, যেখানে F হচ্ছে বল, S হচ্ছে সরণ, আর থিটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। বেশ, বল আছে কিন্তু কার্য নেই, কারণ কি বলা হচ্ছে কার্যহীন বল, তার মানে কার্যের মান কত? 0। বল কিন্তু 0 নয়, এখানে বল 0 বসালেই কার্য 0 হয়ে যায়, কিন্তু বল 0 নয়, বল আছে কিন্তু কার্য নেই। তাহলে দুটো সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে সরণের মান 0। যদি সরণ 0 হয় তাহলে সেই বলকে আমরা কার্যহীন বল বলি। আমি ভাবছি দেওয়ালটাকে আমি ঠেলে একটু পিছন দিকে সরিয়ে দেবো, আমি সারাদিন ধরে দেওয়ালটাকে ঠেললাম, আমি অ্যাকচুয়ালি দেওয়ালটাকে সরাতে পারবো না, কিন্তু আমি তো সারাদিন ধরে বল প্রয়োগ করেছি, তাহলে বল আছে কিন্তু সরণ নেই, তাহলে বল আছে কিন্তু সরণ নেই, তাহলে কৃতকার্য কত হয়ে যাবে? F = 0, মানে হচ্ছে 0। 2 নম্বর ভাবো, যদি এরকম হয় যে এই cos থিটার মানটা 0 হয়ে যায়। cos থিটা 0 কখন হয়? আমি আবার সাজেস্ট করব ভিডিওটা দেখতে আগে। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি এর মান হয়ে যায় 0। তাহলে যদি কখনো এরকম হয় যে এই থিটাটা কার কার মধ্যে হয়? কোন? বল আর সরণের মধ্যবর্তী কোণ। যদি কখনো এরকম হয়ে যায় যে বল ও সরণ পরস্পর লম্বভাবে রয়েছে, মানে বলের দিক এবং সরণের দিকের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তখন সেই বল দ্বারা কোনো কার্য হবে না, মানে W ইজ ইকুয়াল টু Fs cos 90 ডিগ্রি, cos 90 মান হচ্ছে 0, তাহলে 0। তুমি বলবে এক্সাম্পল দিন, দুটো উদাহরণ দিচ্ছি দেখো। ধরো এইটা হচ্ছে সূর্য, আর সূর্যের চারধারে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবীর ওপর সূর্য যে বল প্রয়োগ করছে সেটা ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে, আর পৃথিবীর সরণ যে কোনো মুহূর্তে, ওটা তো বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে যে কোনো মুহূর্তে সরণের দিক হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর, সরণের দিক হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর। তাহলে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে সরণ, তাহলে বল আর সরণ ব্যাসার্ধ আর স্পর্শকের মাঝের কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এই যে পৃথিবী দিনরাত সূর্যের চারধারে ঘুরছে, বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর ঘুরে যাচ্ছে, এবং কোন বলের প্রভাবে ঘুরছে? মহাকর্ষ বলের প্রভাবে ঘুরছে, কিন্তু কার্যের মান কত? না কার্যের মান 0, কারণ বল ও সরণের মধ্যে কোণ এখানে 90 ডিগ্রি। যদিও অ্যাকচুয়ালি পরে আমরা পড়বো যে পৃথিবীর কক্ষপথটা পুরোপুরি সার্কেল নয়, ইলিপ্টিক্যাল অরবিটাল, যা সেসব কথা। তাই আমি যদি সার্কুলার অরবিট ধরে বলছি যে তাহলে এখানে এই বলটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো রকম কার্য করতে হচ্ছে না, কার্যহীন বল। আমি পৃথিবী সূর্য ছেড়ে একটা অন্য এক্সাম্পল দিই। ধরো আমি মাথায় একটা লোড নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে একটা লোক মাথায় একটা ভারী কিছু নিয়েছে, দিয়েও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হরাইজন্টাল রোড, অনুভূমিক রাস্তায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে লোকটার সরণ কোন দিকে? এই দিকে। লোকটা বোঝাটা ধরে রয়েছে এবং বল কোন দিকে প্রয়োগ করছে? বোঝার ওপর দিকে। তাহলে এই দিকটা হচ্ছে বলের দিক, এই দিকটা হচ্ছে সরণের দিক। বল আর সরণের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে একটা লোক ধরো মাথায় কিছু একটা ভারী নিয়ে বা ভারী কিছু একটা ক্যারি করে যদি আধ ঘন্টা ধরেও অনুভূমিক রাস্তায় হেঁটে যায়, তাহলে ওই যে ওটা ধরে রয়েছে, বল কোন দিকে দিচ্ছে? ওপর দিকে, আর সরণ কোন দিকে হচ্ছে? সামনের দিকে। তাহলে এই বল আর সরণের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কোনো কাজ করা হচ্ছে না, তাহলে ওই বলটাও কি? কার্যহীন বল। কার্যহীন বল মানে বল আছে কিন্তু কার্য নেই। তাহলে দুটো সিচুয়েশন হতে পারে, একটা সরণ নেই, সরণ না থাকলে কার্য হবে না। আর একটা সিচুয়েশন হতে পারে বলও আছে, সরণও আছে, কিন্তু তাদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে হতে পারে কার্যহীন বল। বেশ, দেখো কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা হচ্ছে কার্য করার হার, বা আমি বলতে পারি একক সময়ের কৃতকার্য। ধরো আমি t সময় w কার্য করতে পারি, তাহলে 1 সেকেন্ডে আমি যে কার্যটা করি সেটা হচ্ছে w/t, তাহলে এটাই আমার কার্য করার হার। তাহলে এটাকে আমি বলতে পারি ক্ষমতা সমান কার্য করার হার।
কার্যের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা বলি কি ওয়াট, এটাকে বলা হয় ওয়াট। দেখো যদি আমাকে বলে 1 ওয়াট ক্ষমতার সংজ্ঞা দাও, তাহলে 1 ওয়াট ক্ষমতা আমি কি বলবো, যে কোনো বস্তু 1 সেকেন্ডে 1 জুল কার্য করলে তার ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। কারণ W সমান যদি 1 হয় 1 জুল, T সমান যদি 1 সেকেন্ড হয়, তাহলে P সমান W/T মানে 1/1 মানে 1 ওয়াট। তাহলে আমি বলতে পারি কি যে 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট ক্ষমতা বলা হয়। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট ক্ষমতা বলা হয়। আচ্ছা, সিজিএস সিস্টেম একক হবে কার্যের একক কি আর্ক, আর এসআই সিস্টেমে কি সময়ের একক কি সেকেন্ড, তাহলে সিজিএস সিস্টেমে ক্ষমতার একক হয়ে যাবে আর্ক পার সেকেন্ড। ছোট কথায় এসআই সিস্টেমে ওয়াট বলা হয় আর সিজিএস সিস্টেম হচ্ছে আর্ক পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে পারো যে আমি যদি এই সম্পর্কটাকে ভাঙি, ক্ষমতা সমান W/T কার্য বাই সময়, কার্য সমান কি বল গণিত সরণ বাই সময়, আমি সরণ ভাজিত সময় এরকম লিখছি। সরণ ভাজিত সময় মানে কি, সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই, একক সময় সরণকে কি বলা হয়, গতিবেগ বা বেগ। তাহলে ক্ষমতা সমান হচ্ছে বল গণিত বেগ মানে হচ্ছে F গণিত V। এটা আরেকটা সম্পর্ক যেটা অঙ্ক করতে কাজে লাগে। এবার তুমি বলবে এখানে তো একটা cos থিটা ছিল, যদি কার্য এরকম হয় যে বল আর সরণের মধ্যে থিটা কোণ হয়, হ্যাঁ তখন এখানে একটা cos থিটা থাকবে, FV cos থিটা। তবে আমি আবার বলছি ক্লাস 9 এর সিলেবাসে যে ধরনের অঙ্ক আমাদের করতে হয় বা যে ধরনের অঙ্ক আসে সেখানে সাধারণত দেওয়া হয় যে বল আর সরণ একই দিকে আছে। তাহলে সেক্ষেত্রে বল আর সরণ আমি ফর্মুলাটা Fs cos থিটা যদি একই দিকে থাকে, আমি আগেও বললাম থিটার মান 0 ডিগ্রি, তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় cos 0 এর মান 1, তাহলে সেখানে Fs লিখে দেওয়া যেতে পারে যে W Fs সেখানে লিখে দেওয়া যেতে পারে। এবং সেরকমই লিখলাম, থিটা থাকলে এখানে একটা cos থিটা থাকবে। আচ্ছা দেখো ক্ষমতার একটা বড় ইউনিট বা বড় একক হচ্ছে অশ্ব ক্ষমতা, যাকে বলা হয় হর্স পাওয়ার ইংরেজিতে। আমরা শুনেছি হর্স পাওয়ার কথাটা, যে হর্স পাওয়ার জেনারেলি হর্স পাওয়ারে কি মেজার করা হয় না গাড়ির ইঞ্জিনের ক্ষমতা মেজার করা হয়, ঠিক আছে। তাহলে হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 746 ওয়াট। মনে রাখো, মানে যার ক্ষমতা 746 ওয়াট তার ক্ষমতা হচ্ছে, তার ক্ষমতাকে আমরা বলবো 1 অশ্ব ক্ষমতা, বা আমরা 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ারের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে 1 সেকেন্ডে 746 জুল কার্য করার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা, ঠিক আছে। বেশ, কার্য বললাম, ক্ষমতা বললাম, এরপরে আমি চলে আসি শক্তিতে। শক্তি কি, দেখো যে শক্তি আর কার্যের মধ্যে কোনো বেসিক ডিফারেন্স সেই হিসাবে আমি যদি খুঁজতে যাই তাহলে দেখবো জাস্ট যে ডেফিনিশনের মধ্যে বা ইউনিটের মধ্যে সেরকম কোনো ডেফিনিশন নেই, সেরকম কোনো ডিফারেন্স নেই। কি যে শক্তি কি না কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ভাবো যে কোনো একটা কাজ আমাদের করতে হচ্ছে, আমাকেও করতে হচ্ছে তোমাকেও করতে হচ্ছে। ধরো একটা ভারী কিছু জিনিস এখানে রাখা আছে, তুলে তুলে আমাকে এই র্যাকের উপর তুলে রাখতে হচ্ছে, এই মাথায় তুলে রাখতে হচ্ছে। প্রত্যেকটা জিনিসের ওজন সমান, আমরা তুলছি সেম উচ্চতায় তুলছি রাখছি, তাহলে আমরা প্রত্যেকটা জিনিস তোলার সময় সবাই সমপরিমাণ কার্য করছি।
তাহলে আমি দেখলাম আমি 5টা তুলে হাঁপিয়ে গেলাম, আর তুমি দেখছি 6টা 7টা 8টা 9টা তুলেই যাচ্ছ, তাহলে ওই যে কার্য করার সামর্থ্য কার বেশি? তোমার বেশি। তাহলে কার্য করার সামর্থ্য বেশি, তাহলে তার মানে কি বেশি? শক্তি বেশি। ঠিক আছে, তাহলে যার কার্য করার সামর্থ্য বেশি তার শক্তি বেশি। তাহলে শক্তিকে আমরা মাপবো কি দিয়ে? মানে কার্যের পরিমাপটাই হচ্ছে শক্তি। শক্তিকে মাপার উপায় কি? কার্যই। কারণ আমি কার্য করেছি, তুমিও কার্য করেছো, আমার কার্য করার সামর্থ্য কম, তোমার কার্য করার সামর্থ্য বেশি, তার মানে আমি আর কাজটা মেপে দেখা গেল আমি কম কাজ করেছি, তুমি বেশি কাজ করেছো, তাহলে তোমার কার্য করার সামর্থ্য বেশি, তাহলে তোমার শক্তি বেশি। তাহলে শক্তিকে কার্য দিয়েই মাপা হয়, তাহলে শক্তিরও একক হচ্ছে সেই জুল এবং আর্ক। এসআই সিস্টেমে জুল আর সিজিএস সিস্টেমে আর্ক। বেশ, এবার শক্তি নিয়ে অনেক কিছু বলার আছে, শক্তি নিয়ে ডিটেলসে বলবো এর পরের ক্লাসটাতে। আমি শুধু আজকে ডেফিনিশনগুলো বললাম যে কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, এদের একক কি। দুটো জিনিস বলি, যে শক্তিরও প্রয়োজন অনুসারে কিছু একক তৈরি করে নেওয়া হয়েছে, বা এনার্জি। দেখো, যখন আমরা খুব এলিমেন্টারি পার্টিকেলের এনার্জি মাপি, এলিমেন্টারি পার্টিকেল মানে খুব ছোট ছোট কণা, ইলেকট্রন, প্রোটন, এদের যখন এনার্জি মাপি তখন এদের এনার্জি খুব কম হয়, তাই তো? তাহলে এদের কম এনার্জি মাপার জন্য একটা একক তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। শক্তির একটা ব্যবহারিক একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ছোট করে লেখা হয় ইভি। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻⁻19 জুল। এটা কিভাবে আসে এখন বুঝতে পারবে না, তার কারণ এই ভোল্টের কনসেপ্টটা ক্লাস 10-এ রয়েছে, বা আরো ভালোভাবে ক্লাস 12-এ রয়েছে, তাহলে তখন বোঝা যাবে। এখন তোমাকে শর্ট কোশ্চেন দিতে পারে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল আমি লিখে দিয়েছি, ইলেকট্রনের যা চার্জ সেটাই দেখো 1.6 10⁻⁻19 জুল। এবং এই এককটা আমরা কখন ইউজ করি? যে শক্তির পরিমাণ যদি কম হয়, এই ইলেকট্রন, প্রোটন, এদের শক্তি মাত্রা এটা আমরা ব্যবহার করি। আচ্ছা, আমরা বাড়িতে যে ইলেকট্রিক্যাল এনার্জি খরচা করি, মানে বৈদ্যুতিক শক্তি যে আমরা খরচা করি, তার জন্য আমাদের পয়সা দিতে হয়। তাই যে বৈদ্যুতিক শক্তিটা আমরা খরচা করছি সেটা মাপে কি দিয়ে, মানে সেই বৈদ্যুতিক শক্তির একক কি। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা বাড়িতে এসে রিডিং নিয়ে যায়, বলে যায় যে হ্যাঁ আপনার এই 500 ইউনিট হয়েছে। তাহলে ওই ইউনিট মানে একক, ওটা আমরা কি ইউনিটে মেজার করছে? তাহলে বৈদ্যুতিক শক্তি যেটা আমরা খরচা করি, যেটাকে বিওটি ইউনিট বলে, বিওটি ইউনিট। বিওটির পুরো কথা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। ওই ইউনিটটা কি? ওটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। ইংরেজিতে বলা হয় কিলোওয়াট আওয়ার। এটা কি? দেখো, যখনই আমরা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজ করি তখন দেখবে তার গায়ে পাওয়ার লেখা থাকে, একটা বাল্বের গায়েও লেখা থাকে 20 ওয়াট, 25 ওয়াট, 100 ওয়াট। তাহলে ওটা কি? ওই 100 ওয়াট হচ্ছে বাল্বটার ক্ষমতা। আমি বলি বুঝে দেখো, যে যদি কোনো বাল্বের গায়ে 100 ওয়াট লেখা থাকে, তার মানে বাল্বটাকে যদি তুমি প্রপার ভোল্টেজ দাও তাহলে ওটা আমাকে 1 সেকেন্ডে 100 জুল এনার্জি দেবে বা শক্তি দেবে। তাহলে 1 সেকেন্ডে 100 জুল শক্তি দেয়, তার ক্ষমতা কত? 100 ওয়াট। তাহলে বাল্বের ক্ষমতা 100 ওয়াট। যদি একটা হিটার ভাবি, তার ক্ষমতা আরো বেশি। ঠিক আছে, একটা রেফ্রিজারেটর ভাবছি, একটা এসি ভাবছি। ধরো এরকম তোমার বাড়িতে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আছে প্রত্যেকের আলাদা আলাদা ওয়াট আছে। তো এই 1 কিলোওয়াট মানে কত? 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। কিলোওয়াট ঘন্টা কাকে বলে? যে 1 কিলোওয়াট ক্ষমতা মানে 1000 ওয়াট ক্ষমতার একটা বৈদ্যুতিক যন্ত্র যদি টানা 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় সেটাই হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। আবার বলি,
ধরো আমার বাড়িতে একটা এসি রয়েছে, যে এসির ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। তাহলে সেই এসিটা যদি আমি 1 ঘন্টা চালিয়ে রাখি, মানে 1000 ওয়াটের বা 1 কিলোওয়াটের বৈদ্যুতিক যন্ত্র যদি আমি 1 ঘন্টা চালিয়ে রাখি, তাহলে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হচ্ছে সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। নামেই আছে দেখো যে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, যেটাকে কিলোওয়াট ঘন্টা। আবার বলছি সংজ্ঞা, 1 কিলোওয়াটের বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চালাবে। আচ্ছা 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। আচ্ছা 1000 ইন্টু 3600 আমি এখানে লিখছি, এটার মানে হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এই 5টা শূন্য হচ্ছে, এখানে দুটো, এখানে 3, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ওয়াট সেকেন্ড মানে কি, ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি, ওয়াট মানে ক্ষমতার একক। সেটা কি, যে 1 সেকেন্ডে কে কতটা কৃতকার্য করছে বা কার্য করার হার। তাহলে ক্ষমতা সমান কার্য বাজিত সময়, মানে কার্য জুল বাজিত সময় সেকেন্ড। তাহলে ওয়াট সমান জুল পার সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড মানে কি জুল। তাহলে এখানে আসছে ওয়াট সেকেন্ড, তাহলে কি এটা 36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে এত জুল। মানে আমি একটা 1000 ওয়াটের এসি যদি টানা 1 ঘন্টা চালিয়ে রাখি, তাহলে এই এত জুল বৈদ্যুতিক শক্তি খরচা করেছি। তাহলে এই যে বারবার, এটা তো বড় ইউনিট, বারবার লেখা 10 টু দি পাওয়ারে লেখা, এগুলো লেখা অসুবিধা, তাই এইটাকে ছোট করে নেওয়া হয়েছে। কিভাবে ছোট করে নেওয়া হয়েছে, যে এত জুল সমান 1 কিলোওয়াট আওয়ার, বা কত 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট। এবার আমার বাড়িতে এসে যদি বলে যে 3 মাসে আপনি 500 ইউনিট খরচা করেছেন, তাহলে 500 ইউনিট মানে এটা 500 বার হয়েছে, মানে মোট আমি 500 ইন্টু 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত জুল বৈদ্যুতিক শক্তি খরচা করেছি। তাহলে এইভাবে লেখা অসুবিধা, তাই এইটাকে ছোট করে 1 কিলোওয়াট বলা হয়েছে বা 1 ইউনিট। তাহলে এটা ইন্টু 500 মানে 500 ইউনিট। তাহলে আমি শক্তির দুখানা একক বললাম, একটা খুব ছোট একক, একটা বড় একক। এটা ইলেকট্রন প্রোটনের এনার্জি মাপতে কাজে লাগে, আর এটা আমাদের বৈদ্যুতিক শক্তি মাপতে কাজে লাগে। ঠিক আছে, তাহলে কার্যক্ষমতা শক্তির শুধু বেসিকটা আমি বললাম। নেক্সট ভিডিওতে আমি পরের পার্টটা বলবো।